সুপ্রিয় শ্রোতা, কথামানবী ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আইরিন অন্না। চলে এলাম নতুন আরও একটি উপন্যাস নিয়ে। আমাদের এবারের নিবেদন রবীন্দ্রনাথ ঠাকুরের 4 অধ্যায়। আজ প্রথম পর্ব। ভূমিকা। এলার মনে পড়ে তার জীবনের প্রথম সূচনা বিদ্রোহের মধ্যে। তার মা মায়াময়ীর ছিল বাতিকের ধাত। তার ব্যবহারটা বিচার বিবেচনার প্রশস্ত পথ ধরে চলতে পারত না। বেহিসাবি মেজাজের অসংযত ঝাপটায় সংসারকে তিনি যখন তখন ক্ষুব্ধ করে তুলতেন। শাসন করতেন অন্যায় করে, সন্দেহ করতেন অকারণে। মেয়ে যখন অপরাধ অস্বীকার করত, ফস করে বলতেন, মিথ্যে কথা বলছিস। অথচ অবিমিশ্র সত্য কথা বলা মেয়ের একটা ব্যসন বললেই হয়। এজন্যেই সে শাস্তি পেয়েছে সবচেয়ে বেশি। সকল রকম অবিচারের বিরুদ্ধে অসহিষ্ণুতা তার স্বভাবে প্রবল হয়ে উঠেছে। তার মার কাছে মনে হয়েছে এইটাই স্ত্রীধর্মনীতির বিরুদ্ধ। একটা কথা সে বাল্যকাল থেকে বুঝেছে যে দুর্বলতা অত্যাচারের প্রধান বাহন। ওদের পরিবারে যে সকল আশ্রিত অন্যজীবী ছিল, যারা পরের অনুগ্রহ নিগ্রহের সংকীর্ণ বেড়া দেওয়া ক্ষেত্রের মধ্যে নিঃসহায়ভাবে আবদ্ধ, তারাই কলুষিত করেছে ওদের পরিবারের আবহাওয়াকে। তারাই ওর মায়ের অন্ধ প্রভুত্ব চর্চাকে বাধাবিহীন করে তুলেছে। এই অস্বাস্থ্যকর অবস্থার প্রতিক্রিয়ারূপেই ওর মনে অল্প বয়স থেকেই স্বাধীনতার আকাঙ্ক্ষা এত দুর্দাম হয়ে উঠেছিল। এলার বাপ নরেশ দাশগুপ্ত সাইকোলজিতে বিলিতি বিশ্ববিদ্যালয়ে ডিগ্রি নিয়ে এসেছেন। তীক্ষ্ণ তার বৈজ্ঞানিক বিচারশক্তি। অধ্যাপনায় তিনি বিশেষভাবে যশস্বী। প্রাদেশিক প্রাইভেট কলেজে তিনি স্থান নিয়েছেন, যেহেতু সেই প্রদেশে তার জন্ম। সাংসারিক উন্নতির দিকে তার লোভ কম, সে সম্বন্ধে দক্ষতাও সামান্য। ভুল করে লোককে বিশ্বাস করা ও বিশ্বাস করে নিজের ক্ষতি করা বারবারকার অভিজ্ঞতাতেও তার শোধন হয়নি। ঠকিয়ে কিংবা অনায়াসে যারা উপকার আদায় করে, তাদের কৃতজ্ঞতা সবচেয়ে অকরুণ। যখন সেটা প্রকাশ পেত, সেটাকে মনস্তত্ত্বের বিশেষ তথ্য বলে মানুষটি অনায়াসে স্বীকার করে নিতেন, মনে বা মুখে নালিশ করতেন না। বিষয়বুদ্ধির ত্রুটি নিয়ে স্ত্রীর কাছে কখনো তিনি ক্ষমা পাননি, খোঁটা খেয়েছেন প্রতিদিন। নালিশের কারণ অতীতকালবর্তী হলেও তার স্ত্রী কখনো ভুলতে পারতেন না যখন তখন তীক্ষ্ণ খোঁচায় উস্কিয়ে দিয়ে তার দাহকে ঠান্ডা হতে দেওয়া অসাধ্য করে তুলতেন। বিশ্বাসপরায়ণ ও উদার্য গুণেই তার বাপকে কেবলই ঠকতে ও দুঃখ পেতে দেখে বাপের উপর এলার ছিল সদা ব্যথিত স্নেহ। যেমন সকরুণ স্নেহ মায়ের থাকে অবুঝ বালকের পরে। সবচেয়ে তাকে আঘাত করত যখন মায়ের কলহের ভাষায় তীব্র ইঙ্গিত থাকত যে বুদ্ধি বিবেচনায় তিনি স্বামীর চেয়ে শ্রেষ্ঠ। এলা নানা উপলক্ষে মায়ের কাছে তার বাবার অসম্মান দেখতে পেয়েছে। তা নিয়ে নিষ্ফল আক্রোশে চোখের জলে রাত্রে তার বালিশ ভিজে গেছে। এরকম অতিমাত্র ধৈর্য অন্যায় বলে এলা অনেক সময় তার বাবাকে মনে মনে অপরাধী না করে থাকতে পারেনি। অত্যন্ত পীড়িত হয়ে একদিন এলা বাবাকে বলেছিল, এরকম অন্যায় চুপ করে সহ্য করাই অন্যায়। নরেশ বললেন, স্বভাবের প্রতিবাদ করাও যা, আর তপ্ত লোহায় হাত বুলিয়ে তাকে ঠান্ডা করতে যাওয়াও তাই। তাতে বিরক্ত থাকতে পারে, কিন্তু আরাম নেই। চুপ করে থাকাতে আরাম আরও কম। বলে এলা দ্রুত চলে গেল। এদিকে সংসারে এরা দেখতে পায়, যারা মায়ের মন জুগিয়ে চলবার কৌশল জানে, তাদের চক্রান্তে নিষ্ঠুর অন্যায় ঘটে অপরাধহীনের প্রতি। এলা সইতে পারে না। উত্তেজিত হয়ে সত্য প্রমাণ উপস্থিত করে বিচারকর্ত্রীর সামনে, কিন্তু কর্তৃত্বের অহমিকার কাছে অকাট্য যুক্তি দুঃসহ স্পর্ধা। অনুকূল ঝোড়ো হাওয়ার মতো তাতে বিচারের নৌকো এগিয়ে দেয় না, নৌকো দেয় কাত করে। এই পরিবারে আরও একটি উপসর্গ ছিল, যা এলার মনকে নিয়ত আঘাত করেছে। সে তার মায়ের সূচিবায়ু। একদিন কোনো মুসলমান অভ্যাগতকেই বসবার জন্যে এলা মাদুর পেতে দিয়েছিল। সে মাদুর মা ফেলে দিলেন। গালচে দিলে দোষ হতো না। এলার তার্কিক মন তর্ক না করে থাকতে পারে না। বাবাকে একদিন জিজ্ঞাসা করলে, আচ্ছা, এই সব ছোঁয়াছুঁয়ি নেওয়া খাওয়া নিয়ে কটকেনা মেয়েদেরই কেন এত পেয়ে বসে? এতে হৃদয়ের তো স্থান নেই, বরং বিরুদ্ধতা আছে। এ তো কেবল যন্ত্রের মতো অন্ধভাবে মেনে চলা। সাইকোলজিস্ট বাবা বললেন, মেয়েদের 1000 বছরের হাতকড়ি লাগানো মন, তারা মানবে, প্রশ্ন করবে না। এইটাতেই সমাজ মনিবের কাছে বকশিস পেয়েছে।
সেই জন্যে মানাটা যত বেশি অন্ধ হয় তার দাম তাদের কাছে তত বড় হয়ে ওঠে। মেয়েলি পুরুষদেরও এই দশা। আচারের নিরর্থকতা সম্বন্ধে এলা বারবার মাকে প্রশ্ন না করে থাকতে পারেনি। বারবার তার উত্তর পেয়েছে ভর্ৎসনায়। নিয়ত এই ধাক্কায় এলার মন অবাধ্যতার দিকে ঝুঁকে পড়েছে। নরেশ দেখলেন পারিবারিক এইসব দ্বন্দ্বে মেয়ের শরীর খারাপ হয়ে উঠছে। সেটা তাকে অত্যন্ত বাজল। এমন সময় একদিন এলা একটা বিশেষ অবিচারে কঠোরভাবে আহত হয়ে নরেশের কাছে এসে জানালো, বাবা, আমাকে কলকাতায় বোর্ডিংয়ে পাঠাও। প্রস্তাবটা তাদের দুইজনের পক্ষেই দুঃখকর, কিন্তু বাপ অবস্থা বুঝলেন এবং মায়াময়ীর দিক থেকে প্রতিকূল ঝঞ্ঝাঘাতের মধ্যেও এলাকে পাঠিয়ে দিলেন দূরে। আপন নিষ্করুণ সংসারে নিমগ্ন হয়ে রইলেন অধ্যয়ন অধ্যাপনায়। মা বললেন, শহরে পাঠিয়ে মেয়েকে মেমসাহেব বানাতে চাও তো বানাও, কিন্তু ওই তোমার আদুরে মেয়েকে প্রাণান্ত ভুগতে হবে শ্বশুর ঘর করবার দিনে, তখন আমাকে দোষ দিও না। মেয়ের ব্যবহারে কলিকালোচিত স্বাতন্ত্র্যের দুর্লক্ষণ দেখে এই আশঙ্কা তার মা বারবার প্রকাশ করেছেন। এলা তার ভাবী শাশুড়ির হাড় জ্বালাতন করবে সেই সম্ভাবনা নিশ্চিত জেনে সেই কাল্পনিক গৃহিণীর প্রতি তার অনুকম্পা মুখর হয়ে উঠত। এর থেকে মেয়ের মনে ধারণা দৃঢ় হয়েছিল যে বিয়ের জন্য মেয়েদের প্রস্তুত হতে হয় আত্মসম্মানকে পঙ্গু করে, ন্যায় অন্যায় বোধকে অসাড় করে দিয়ে। এলা যখন ম্যাট্রিক পার হয়ে কলেজে প্রবেশ করেছে তখন মায়ের মৃত্যু হলো। নরেশ মাঝে মাঝে বিয়ের প্রস্তাবে মেয়েকে রাজি করাতে চেষ্টা করেছেন। এলা অপূর্ব সুন্দরী, পাত্রের তরফে প্রার্থীর অভাব ছিল না, কিন্তু বিবাহের প্রতি বিমুখতা তার সংস্কারগত। মেয়ে পরীক্ষাগুলো পাশ করলে তাকে অবিবাহিত রেখেই বাপ গেলেন মারা। সুরেশ ছিল তার কনিষ্ঠ ভাই। নরেশ এই ভাইকে মানুষ করেছেন, শেষ পর্যন্ত পড়িয়েছেন খরচ দিয়ে। 2 বছরের মতো তাকে বিলেতে পাঠিয়ে স্ত্রীর কাছে লাঞ্ছিত এবং মহাজনের কাছে ঋণী হয়েছেন। সুরেশ এখন ডাক বিভাগের উচ্চপদস্থ কর্মচারী। কর্ম উপলক্ষে ঘুরতে হয় নানা প্রদেশে। তারই উপর পড়ল এলার ভার। একান্ত যত্ন করেই ভার নিলেন। সুরেশের স্ত্রীর নাম মাধবী। তিনি যে পরিবারের মেয়ে সে পরিবারে স্ত্রীলোকের পরিমিত পড়াশোনাই ছিল প্রচলিত। তার পরিমাণ মাঝারি মাপের চেয়ে কম বই বেশি নয়। স্বামী বিলেত থেকে ফিরে এসে উচ্চপদ নিয়ে দূরে দূরে যখন ঘুরতেন তখন তাকে বাইরের নানা লোকের সঙ্গে সামাজিকতা করতে হতো। কিছুদিন অভ্যাসের পরে মাধবী নিমন্ত্রণ আমন্ত্রণে বিজাতীয় লৌকিকতা পালন করতে অভ্যস্ত হয়েছিলেন। এমনকি গোরাদের ক্লাবেও পঙ্গু ইংরেজি ভাষাকে সকারণ ও অকারণ হাসির দ্বারা পূরণ করে কাজ চালিয়ে আসতে পারতেন। এমন সময় সুরেশ কোনো প্রদেশের বড় শহরে যখন আছেন, এলা এলো তার ঘরে। রূপে গুণে বিদ্যায় কাকার মনে গর্ব জাগিয়ে তুললে। ওর উপরিওয়ালা বা সহকর্মী এবং দেশি ও বিলিতি আলাপি পরিচিতদের কাছে নানা উপলক্ষে এলাকে প্রকাশিত করবার জন্যে তিনি ব্যগ্র হয়ে উঠলেন। এলার স্ত্রী বুদ্ধিতে বুঝতে বাকি রইল না যে এর ফল ভালো হচ্ছে না। মাধবী মিথ্যা আরামের ভান করে ক্ষণে ক্ষণে বলতে লাগলেন, বাঁচা গেল, বিলিতি কায়দার সামাজিকতার দায় আমার ঘাড়ে চাপানো কেন বাপু? আমার না আছে বিদ্যে, না আছে বুদ্ধি। ভাবগতিক দেখে এলা নিজের চারিদিকে প্রায় একটা জেনানা খাড়া করে তুললে। সুরেশের মেয়ে সুরমার পড়াবার ভার সে অতিরিক্ত উৎসাহের সঙ্গে নিলে। একটা থিসিস লিখতে লাগিয়ে দিলে তার বাকি সময়টুকু। বিষয়টা বাংলা মঙ্গলকাব্য ও চসারের কাব্যের তুলনা। এই নিয়ে সুরেশ মহা উৎসাহিত। এই সংবাদটা চারদিকে প্রচার করে দিলেন। মাধবী মুখ বাঁকা করে বললেন, বাড়াবাড়ি। স্বামীকে বললেন, এলার কাছে ফস করে মেয়েকে পড়তে দিলে কেন? অধর মাস্টার কি দোষ করেছে? যাই বলো না, আমি কিন্তু। সুরেশ অবাক হয়ে বললেন, কি বলো তুমি? এলার সঙ্গে অধরের তুলনা? 2 নোট বই মুখস্থ করে পাশ করলেই বিদ্যে হয় না বলে ঘাড় বেঁকিয়ে গৃহিণী ঘর থেকে বেরিয়ে চলে গেলেন। একটা কথা স্বামীকে বলতেও তার মুখে বাঁধে। সুরমার বয়স 13 পেরোতে চলল। আজ বাদে কাল পাত্র খুঁজতে দেশ ঝেঁটিয়ে বেড়াতে হবে। তখন এলা সুরমার কাছে থাকলে ছেলেগুলোর চোখে যে ফ্যাকাশে কটা রঙের নেশা, ওরা কি জানে কাকে বলে সুন্দর? দীর্ঘ নিঃশ্বাস ফেলেন আর ভাবেন, এসব কথা কর্তাকে জানিয়ে ফল নেই, পুরুষরা যে সংসার কানা। যত শীঘ্র হয় এলার বিয়ে হয়ে যাক, এই চেষ্টায় উঠে পড়ে লাগলেন গৃহিণী। বেশি চেষ্টা করতে হয় না, ভালো ভালো পাত্র আপনি এসে জোটে। এমন সব পাত্র
সুরমার সঙ্গে যাদের সম্বন্ধ ঘটাবার জন্য মাধবী লুব্ধ হয়ে ওঠেন, অথচ এলা তাদের বারে বারে নিরাশ করে ফিরিয়ে দেন। ভাইঝির একগুঁয়ে অবিবেচনায় উদ্বিগ্ন হলেন সুরেশ। কাকি হলেন অত্যন্ত অসহিষ্ণু। তিনি জানেন সৎপাত্রকে উপেক্ষা করা সমর্থ বয়সের বাঙালি মেয়ের পক্ষে অপরাধ। নানা রকম বয়সোচিত দুর্যোগের আশঙ্কা করতে লাগলেন এবং দায়িত্ববোধে অভিভূত হল তার অন্তঃকরণ। এলা স্পষ্টতই বুঝতে পারলে যে সে তার কাকার স্নেহের সঙ্গে কাকার সংসারের দ্বন্দ্ব ঘটাতে বসেছে। এমন সময় ইন্দ্রনাথ এলেন সেই শহরে। দেশের ছাত্রেরা তাকে মানত রাজ চক্রবর্তীর মতো। অসাধারণ তার তেজ আর বিদ্যার খ্যাতিও প্রভূত। একদিন সুরেশের ওখানে তার নিমন্ত্রণ। সেদিন কোনো এক সুযোগে এলা অপরিচয় সত্ত্বেও অসংকোচে তার কাছে এসে বললে, আমাকে আপনার কোনো একটা কাজ দিতে পারেন না? আজকালকার দিনে এরকম আবেদন বিশেষ আশ্চর্যের নয়, কিন্তু তবু মেয়েটির দীপ্তি দেখে চমক লাগল ইন্দ্রনাথের। তিনি বললেন, কলকাতায় সম্প্রতি নারায়ণী হাই স্কুল মেয়েদের জন্য খোলা হয়েছে। তোমাকে তার কর্তৃপদ দিতে পারি। প্রস্তুত আছো? প্রস্তুত আছি, যদি আমাকে বিশ্বাস করেন। ইন্দ্রনাথ এলার মুখের দিকে তার উজ্জ্বল দৃষ্টি রেখে বললেন, আমি লোক চিনি। তোমাকে বিশ্বাস করতে আমার মুহূর্তকাল বিলম্ব হয়নি। তোমাকে দেখবা মাত্রই মনে হয়েছে তুমি নবযুগের দূতী, নবযুগের আহ্বান তোমার মধ্যে। হঠাৎ ইন্দ্রনাথের মুখে এমন কথা শুনে এলার বুকের মধ্যে কেঁপে উঠল। সে বললে, আপনার কথায় আমার ভয় হয়। ভুল করে আমাকে বাড়াবেন না। আপনার ধারণার যোগ্য হবার জন্যে দুঃসাধ্য চেষ্টা করতে গেলে ভেঙে পড়ব। আমার শক্তির সীমার মধ্যে যতটা পারি বাঁচিয়ে চলব আপনার আদর্শ, কিন্তু ভান করতে পারবো না। ইন্দ্রনাথ বললেন, সংসারের বন্ধনে কোনোদিন বদ্ধ হবে না, এই প্রতিজ্ঞা তোমাকে স্বীকার করতে হবে। তুমি সমাজের নও, তুমি দেশের। এলা মাথা তুলে বললে, এই প্রতিজ্ঞাই আমার। কাকা গমনোদ্যত এলাকে বললেন, তোকে আর কোনোদিন বিয়ের কথা বলবো না, তুই আমার কাছেই থাক। এখানেই পাড়ার মেয়েদের পড়াবার ভার নিয়ে একটা ছোটোখাটো ক্লাস খুললে দোষ কি? কাকি স্নেহার্দ্র স্বামীর অবিবেচনায় বিরক্ত হয়ে বললেন, ওর বয়স হয়েছে, ও নিজের দায় নিজেই নিতে চায়, সে ভালোই তো। তুমি কেন বাধা দিতে যাও মাঝের থেকে? তুমি যাই মনে করো না কেন, আমি বলে রাখছি, ওর ভাবনা আমি ভাবতে পারবো না। এলা খুব জোর করেই বললে, আমি কাজ পেয়েছি, কাজ করতেই যাব। এলা কাজ করতেই গেল। এই ভূমিকার পরে 5 বছর উত্তীর্ণ হল। এখন কাহিনী অনেক দূর অগ্রসর হয়েছে। চায়ের দোকান, তারই একপাশে একটি ছোট ঘর। সেই ঘরে বিক্রির জন্য সাজানো কিছু স্কুল কলেজ পাঠ্য বই, অনেকগুলি সেকেন্ড হ্যান্ড। কিছু আছে ইউরোপীয় আধুনিক গল্প নাটকের ইংরেজি তর্জমা। সেগুলো অল্পবিত্ত ছেলেরা পাত উল্টিয়ে পড়ে চলে যায়। দোকানদার আপত্তি করে না। স্বত্বাধিকারী কানাই গুপ্ত, পুলিশের পেনশনভোগী সাবেক সাব ইন্সপেক্টর। সামনে সদর রাস্তা, বাঁ পাশ দিয়ে গেছে গলি। যারা নিভৃতে চা খেতে চায় তাদের জন্য ঘরের এক অংশ ছিন্নপ্রায় চটের পর্দা দিয়ে ভাগ করা। আজ সেই দিকটাতে একটা বিশেষ আয়োজনের লক্ষণ। যথেষ্ট পরিমাণ টুল চৌকির অসদ্ভাব পূরণ করেছে দার্জিলিং চা কোম্পানির মার্কা মারা প্যাক বাক্স। চায়ের পাত্রেও অগত্যা বৈসাদৃশ্য। তাদের কতকগুলি নীল রঙের এনামেলের, কতকগুলি সাদা চীনামাটির। টেবিলে হাতল ভাঙা দুধের জগে ফুলের তোড়া। বেলা প্রায় 3টে। ছেলেরা এলালতাকে নিমন্ত্রণের সময় নির্দেশ করে দিয়েছিল ঠিক 2:30টায়। বলেছিল 1 মিনিট পিছিয়ে এলে চলবে না। অসময়ে নিমন্ত্রণ, যেহেতু ওই সময়টাতেই দোকান শূন্য থাকে। চা পিপাসুর ভিড় লাগে 4:30টার পর থেকে। এলা ঠিক সময়ে উপস্থিত। কোথাও ছেলেদের একজনেরও দেখা নেই। একলা বসে তাই ভাবছিল, তবে কি শুনতে তারিখের ভুল হয়েছে? এমন সময় ইন্দ্রনাথকে ঘরে ঢুকতে দেখে চমকে উঠল। এই জায়গায় তাকে কোনো মতেই আশা করা যায় না। ইন্দ্রনাথ ইউরোপে কাটিয়েছেন অনেক দিন, বিশেষ খ্যাতি পেয়েছেন সায়েন্সে। যথেষ্ট উঁচু পদে প্রবেশের অধিকার তার ছিল। ইউরোপীয় অধ্যাপকদের প্রশংসাপত্র ছিল উদার ভাষায়। ইউরোপে থাকতে ভারতীয় কোনো একজন পলিটিক্যাল বদনামের সঙ্গে তার কদাচিৎ দেখা সাক্ষাৎ হয়েছিল। দেশে ফিরে এলে তারই লাঞ্ছনা তাকে সকল কর্মে বাধা দিতে লাগল। অবশেষে ইংল্যান্ডের খ্যাতনামা কোনো বিজ্ঞান আচার্যের বিশেষ সুপারিশে অধ্যাপনার কাজ পেয়েছিলেন, কিন্তু সে কাজ অযোগ্য অধিনায়কের অধীনে। অযোগ্যতার সঙ্গে ঈর্ষা থাকে প্রখর।
তাই তার বৈজ্ঞানিক গবেষণার চেষ্টা উপরওয়ালার হাত থেকে ব্যাঘাত পেতে লাগলো পদে পদে। শেষে এমন জায়গায় তাকে বদলি হতে হলো যেখানে ল্যাবরেটরি নেই। বুঝতে পারলেন এদেশে তার জীবনে সর্বোচ্চ অধ্যাবসায়ের পথ অবরুদ্ধ। একই প্রদক্ষিণ পথে অধ্যাপনার চিরাভ্যস্ত চাকা ঘুরিয়ে অবশেষে কিঞ্চিত পেনশন ভোগ করে জীবলীলা সংবরণ করবেন। নিজের এই দুর্গতির আশঙ্কা তিনি কিছুতেই স্বীকার করতে পারলেন না। তিনি নিশ্চিত জানতেন অন্য যে কোনো দেশে সম্মান লাভের শক্তি তার প্রচুর ছিল। একদা ইন্দ্রনাথ জার্মান ফরাসি ভাষা শেখাবার একটা প্রাইভেট ক্লাস খুললেন। সেই সঙ্গে ভার নিলেন বোটানি ও জিওলজিতে কলেজের ছাত্রদের সাহায্য করবার। ক্রমে এই ক্ষুদ্র অনুষ্ঠানের গোপন তলদেশ পেয়ে একটা অপ্রকাশ্য সাধনার জটিল শিকড় জেলখানার প্রাঙ্গণের মাঝখান দিয়ে ছড়িয়ে পড়ল বহু দূরে। ইন্দ্রনাথ জিজ্ঞাসা করলেন, এলা, তুমি যে এখানে? এলা বললে, আপনি আমার বাড়িতে ওদের যাওয়া নিষেধ করেছেন, সেই জন্যে ছেলেরা এখানেই আমাকে ডেকেছে। সে খবর আগেই পেয়েছি। পেয়েই জরুর তাদের অন্যত্র কাজে লাগিয়ে দিলুম। ওদের সকলের হয়ে অ্যাপোলজি করতে এসেছি, বিলও শোধ করে দেব। কেন কেন আপনি আমার নিমন্ত্রণ ভেঙে দিলেন? ছেলেদের সঙ্গে তোমার সহৃদয়তার সম্পর্ক আছে সেই কথাটা চাপা দেবার জন্য। কাল দেখতে পাবে তোমার নাম করে একটা প্রবন্ধ কাগজে পাঠিয়ে দিয়েছি। আপনি লিখেছেন। আপনার কলমে বেনামি চলে না, লোকে ওটাকে অকৃত্রিম বলে বিশ্বাস করবে না। বাঁ হাত দিয়ে কাঁচা করে লেখা, বুদ্ধির পরিচয় নেই, সদুপদেশ আছে। কীরকম? তুমি লিখছ ছেলেরা অকালবোধনে দেশকে মারতে বসেছে। বঙ্গ নারীদের কাছে তোমার সকরুণ আপিল এই যে তারা যেন লক্ষ্মী ছাড়াদের মাথা ঠান্ডা করে। বলেছ দূর থেকে ভর্ৎসনা করলে কানে পৌঁছবে না, ওদের মাঝখানে গিয়ে পড়তে হবে। যেখানে ওদের নেশার আড্ডা, শাসনকর্তাদের সন্দেহ হতে পারে, তা হোক। বলেছ তোমরা মায়ের জাত, ওদের শাস্তি নিজে নিয়েও যদি ওদের বাঁচাতে পারো মরণ সার্থক হবে। আজকাল সর্বদাই বলে থাকো তোমরা মায়ের জাত। ওই কথাটাকে লবণাম্বুতে ভিজিয়ে লেখার মধ্যে বসিয়ে দিয়েছি। মাতৃবৎসল পাঠকের চোখে জল আসবে। যদি তুমি পুরুষ হতে এরপরে রায়বাহাদুর পদবি পাওয়া অসম্ভব হতো না। আপনি যা লিখেছেন সেটা যে একেবারেই আমার কথা হতে পারে না তা আমি বলবো না। এই সর্বনেশে ছেলেগুলোকে আমি ভালোবাসি। অমন ছেলে আছে কোথায়? একদিন ওদের সঙ্গে কলেজে পড়েছি। প্রথম ওরা আমার নামে বোর্ডে লিখেছে যা তা। পিছন থেকে ছোট এলাচ বলে চেঁচিয়ে ডেকেই ভালো মানুষের মতো আকাশের দিকে তাকিয়েছে। 4th ইয়ারে পড়তো আমার বন্ধু ইন্দ্রাণী, তাকে বলতো বড় এলাচ। সে বেচারার বহরে কিছু বাহুল্য ছিল, রংটাও উজ্জ্বল ছিল না। এই সব ছোটোখাটো উৎপাত নিয়ে অনেক মেয়ে রাগারাগি করত। আমি কিন্তু ছেলেদের পক্ষ নিয়েছি। আমি জানতুম আমরা ওদের চোখে অনভ্যস্ত, তাই ওদের ব্যাপারটা হয়ে পড়ে এলোমেলো, কদর্যও হয় কখনো কখনো। কিন্তু সেটা ওদের স্বাভাবিক নয়। যখন সুরে মধুর রস লেগেছে, যখন অভ্যেস হয়ে গেল, সুর আপনি এলো সহজ হয়ে। ছোট এলাচ হলো এলাদি। মাঝে মাঝে কারো সুরে মধুর রস লেগেছে, কেনই বা লাগবে না? আমি কখনো ভয় করিনি তা নিয়ে। আমার অভিজ্ঞতায় দেখেছি ছেলেদের সঙ্গে ব্যবহার করা খুবই সহজ। মেয়েরা জ্ঞাত বা অজ্ঞাত সারে যদি ওদের মৃগয়া করবার দিকে ঝোঁক না দেয়। তারপরে একে একে দেখলেও ওদের মধ্যে সবচেয়ে ভালো যারা, যাদের ইতরতা নেই, মেয়েদের পরে সম্মান যাদের পুরুষের যোগ্য, অর্থাৎ কলকাতার রসিক ছেলেদের মতো যাদের রস গাঁজিয়ে ওঠা নয়, হ্যাঁ তারাই ছুটল মৃত্যুদূতের পেছন পেছন মরিয়া হয়ে। তারা প্রায় সবাই আমারই মতো বাঙাল। ওরাই যদি মরতে ছোটে আমি চাইনি ঘরের কোণে বেঁচে থাকতে। কিন্তু দেখুন মাস্টারমশাই, সত্যি কথা বলবো, যতই দিন যাচ্ছে আমাদের উদ্দেশ্যটা উদ্দেশ্য না হয়ে নেশা হয়ে উঠছে। আমাদের কাজের পদ্ধতি চলেছে যেন নিজের বেতালা ঝোঁকে বিচার শক্তির বাইরে। ভালো লাগছে না। অমন সব ছেলেদের কোন অন্ধশক্তির কাছে বলি দেওয়া হচ্ছে, আমার বুক ফেটে যায়। বৎসে, এই যে ধিক্কার, এটাই কুরুক্ষেত্রের উপক্রমণিকা। অর্জুনের মনেও ক্ষোভ লেগেছিল। ডাক্তারি শেখবার গোড়ায় মরা কাটবার সময় ঘৃণায় প্রায় মূর্ছা গিয়েছিল। ওই ঘৃণাটাই ঘৃণ্য। শক্তির গোড়ায় নিষ্ঠুরের সাধনা, শেষে হয়তো ক্ষমা। তোমরা বলে থাকো মেয়েরা মায়ের জাত। কথাটা গৌরবের নয়। মা তো প্রকৃতির হাতেই শতই বানানো। জন্তু জানোয়াররাও বাদ যায় না। তার চেয়ে বড় কথা তোমরা শক্তিরূপিণী।
এইটাকেই প্রমাণ করতে হবে দয়ামায়ার জলাজমি পেরিয়ে গিয়ে শক্ত ডাঙায়। শক্তি দাও পুরুষকে, শক্তি দাও। এসব মস্ত কথা বলে আপনি ভোলাচ্ছেন আমাদের। আমরা আসলে যা তার চেয়ে দাবি করছেন অনেক বেশি। এতটা সইবে না। দাবির জোরেই দাবি সত্য হয়। তোমাদের আমরা যা বিশ্বাস করতে থাকবো তোমরা তাই হয়ে উঠবে। তোমরাও তেমনি করে আমাদের বিশ্বাস করো, যাতে আমাদের সাধনা সত্য হয়। আপনাকে কথা কওয়াতে ভালোবাসি, কিন্তু এখন সে নয়। আমি নিজে কিছু বলতে ইচ্ছা করি। আচ্ছা, তাহলে এখানে নয়, চলো ওই পিছনের ঘরটাতে। পর্দা টানা আধা অন্ধকার ঘরে গেল ওরা। সেখানে একখানা পুরনো টেবিল, তার দুধারে দুখানা বেঞ্চ, দেয়ালে একটা বড় সাইজের ভারতবর্ষের ম্যাপ। আপনি একটা অন্যায় করছেন, এ কথা না বলে থাকতে পারলুম না। ইন্দ্রনাথকে এমন করে বলতে একমাত্র এলাই পারে, তবু তার পক্ষেও বলা সহজ নয়, তাই অস্বাভাবিক জোর লাগলো গলায়। ইন্দ্রনাথকে ভালো দেখতে বললে সবটা বলা হয় না। ওর চেহারায় আছে একটা কঠিন আকর্ষণ শক্তি, যেন একটা বজ্র বাধা আছে সুদূরে ওর অন্তরে। তার গর্জন কানে আসে না, তার নিষ্ঠুর দীপ্তি মাঝে মাঝে ছুটে বেরিয়ে পড়ে। মুখের ভাবে মাজা ঘষা ভদ্রতা, শান দেওয়া ছুরির মতো। কড়া কথা বলতে বাধে না, কিন্তু হেসে বলে। গলার সুর রাগের বেগেও চড়ে না, রাগ প্রকাশ পায় হাসিতে। যতটুকু পরিচ্ছন্নতায় মর্যাদা রক্ষা হয় ততটুকু কখনো ভোলে না এবং অতিক্রমও করে না। চুল অনতি পরিমাণে ছাটা, যত্ন না করলেও এলোমেলো হবার আশঙ্কা নেই। মুখের রং বাদামি, লালের আভাস দেওয়া। ভুরুর ওপর দুই পাশে প্রশস্ত টানা কপাল, দৃষ্টিতে কঠিন বুদ্ধির তীক্ষ্ণতা, ঠোঁটে অবিচলিত সংকল্প এবং প্রভুত্বের গৌরব। অত্যন্ত দুঃসাধ্য রকমের দাবি সে অনায়াসে করতে পারে। জানে সেই দাবি সহজে অগ্রাহ্য হবে না। কেউ জানে তার বুদ্ধি অসামান্য, কেউ জানে তার শক্তি অলৌকিক। তারপরেও কারো আছে সীমাহীন শ্রদ্ধা, কারো আছে অকারণ ভয়। ইন্দ্রনাথ হাসি মুখে বললে, কি অন্যায়? আপনি উমাকে বিয়ে করতে হুকুম করেছেন, সে তো বিয়ে করতে চায় না। কে বললে চায় না? সে নিজেই বলে। হয়তো সে নিজে ঠিক জানে না, কিংবা নিজে ঠিক বলে না। সে আপনার সামনে প্রতিজ্ঞা করেছিল বিয়ে করবে না। তখন সেটা ছিল সত্য, এখন সেটা সত্য নেই। মুখের কথায় সত্য সৃষ্টি করা যায় না। প্রতিজ্ঞা উমা আপনিই ভাঙত, আমি ভাঙালুম, ওর অপরাধ বাঁচিয়ে দিলুম। প্রতিজ্ঞা রাখা না রাখার দায়িত্ব ওরই। না হয় ভাঙত, না হয় করতো অপরাধ। ভাঙতে ভাঙতে আশেপাশের ভাঙচুর করত বিস্তর, লোকসান হতো আমাদের সকলেরই। ও কিন্তু বড় কান্নাকাটি করছে। তাহলে কান্নাকাটির দিন আর বাড়তে দেব না, কাল পরশুর মধ্যেই বিয়ে চুকিয়ে দেওয়া যাবে। কাল পরশুর পরেও তো ওর সমস্ত জীবনটাই আছে। মেয়েদের বিয়ের আগেকার কান্না প্রভাতে মেঘডম্বরং। আপনি নিষ্ঠুর। কেননা মানুষকে যে বিধাতা ভালোবাসেন তিনি নিষ্ঠুর, জন্তুকেই তিনি প্রশ্রয় দেন। আপনি জানেন উমা সুকুমারকে ভালোবাসে, সেজন্যই ওকে তফাৎ করতে চাই। ভালোবাসার শাস্তি? ভালোবাসার শাস্তির কোনো মানে নেই। তাহলে বসন্ত রোগ হয়েছে বলেও শাস্তি দিতে হয়, কিন্তু গুটি বেরোলে ঘর থেকে বের করে রোগীকে হাসপাতালে পাঠানোই শ্রেয়। সুকুমারের সঙ্গে বিয়ে দিলেই তো হয়। সুকুমার তো কোনো অপরাধ করেনি। ওর মতো ছেলে আমাদের মধ্যে কজন আছে? ও যদি নিজেই উমাকে বিয়ে করতে রাজি হয়? অসম্ভব নয়, সেই জন্যেই এত তাড়া। ওর মতো উঁচুদরের পুরুষের মনে বিভ্রম ঘটানো মেয়েদের পক্ষে সহজ। সৌজন্যকে প্রশ্রয় বলে সুকুমারের কাছে প্রমাণ করা 2-1 ফোঁটা চোখের জলেই সম্ভব হতে পারে। রাগ করছো শুনে? রাগ করব কেন? মেয়েরা নৈশব্দ নৈপুণ্যে প্রশ্রয় ঘটিয়েছে, আর তার দায় মানতে হয়েছে পুরুষকে। আমার অভিজ্ঞতায় এমন ঘটনার অভাব নেই। সময় হয়েছে সত্যের অনুরোধে ন্যায় বিচার করবার। আমি সেটা করে থাকি বলেই মেয়েরা আমাকে দেখতে পারে না। যার সঙ্গে উমার বিয়ের হুকুম সেই ভোগীলালের মতো কি? সেই নিষ্কণ্টক ভালো মানুষের মতামত বলে কোনো উপসর্গ নেই। বাঙালির মেয়ে মাত্রই সে বিধাতার অপূর্ব সৃষ্টি বলে জানে। ওরকম মুগ্ধ স্বভাবের ছেলেকে দলের বাইরের আঙিনায় সরিয়ে ফেলা দরকার। জঞ্জাল ফেলার সবচেয়ে ভালো ঝুড়ি বিবাহ। এই সমস্ত উৎপাতের আশঙ্কা সত্ত্বেও আপনি মেয়ে পুরুষকে একত্র করেছেন কেন? শরীরটাতে ছাই দিয়েছে যে সন্ন্যাসী, আর প্রবৃত্তিকে ছাই করেছে যে ভস্মকুণ্ড, সেই ক্লিপদের নিয়ে কাজ হবে না বলে। যখন দেখব আমাদের দলের কোনো অগ্নি উপাসক অসাবধানে
নিজের মধ্যেই অগ্নিকাণ্ড করতে বসেছে, দেব তাদের সরিয়ে। আমাদের অগ্নিকাণ্ড দেশ জুড়ে, নেভানো মন দিয়ে তা হবে না, আর হবে না তাদের দিয়ে আগুন যারা চাপতে জানে না। গম্ভীর মুখে এলা বসে রইল। কিছুক্ষণ বাদে চোখ নামিয়ে বললে, আমাকে আপনি তবে ছেড়ে দিন। এতখানি ক্ষতি করতে বলো কেন? আপনি জানেন না। জানি না কে বললে? দেখা গেল একদিন তোমার খদ্দরে একটুখানি রং লেগেছে, জানা গেল অন্তরে অরুণোদয়। বুঝতে পারি একটা কোন পায়ের শব্দের প্রত্যাশায় তোমার কান পাতা থাকে। গেল শুক্রবারে যখন এলুম তোমার ঘরে, তুমি ভেবেছিলে আর কেউ বা। দেখলুম মনটা ঠিক করে নিতে কিছু সময় লাগলো। লজ্জা করো না তুমি, এতে অসঙ্গত কিছুই নেই। কর্ণমূল লাল করে চুপ করে রইল এলা। ইন্দ্রনাথ বললে, তুমি একজনকে ভালোবেসেছ, এই তো? তোমার মন তো জড় পাষাণে গড়া নয়। যাকে ভালোবাসো তাকেও জানি। অনুশোচনার কারণ কিছুই দেখছি নে। আপনি বলেছিলেন একমনা হয়েই কাজ করতে হবে। সকল অবস্থায় তা সম্ভব নাও হতে পারে, সকলের পক্ষে নয়। কিন্তু ভালোবাসার গুরুভারে তোমার ব্রত ডোবাতে পারি, তুমি তেমন মেয়ে নও। কিন্তু এর মধ্যে কিন্তু কিছুই নেই। তুমি কিছুতেই নিষ্কৃতি পাবে না। আমি তো আপনাদের কোনো কাজে লাগিনি, সে আপনি জানেন। তোমার কাছ থেকে কাজ চাই নেই, কাজের কথা সব জানাইও নে তোমাকে। কেমন করে তুমি নিজে বুঝবে তোমার হাতের রক্তচন্দনের ফোঁটা ছেলেদের মনে কি আগুন জ্বালিয়ে দেয়? সেটুকু বাদ দিয়ে কেবল সুখমাইনেই কাজ করাতে গেলে পুরো কাজ পাবো না। আমরা কামিনী কাঞ্চন ত্যাগী নই। যেখানে কাঞ্চনের প্রভাব সেখানে কাঞ্চনকে অবজ্ঞা করি নে। যেখানে কামিনীর প্রভাব সেখানে কামিনীকে বেদিতে বসিয়েছি। আপনার কাছে মিথ্যা বলবো না। বুঝতে পারছি আমার ভালোবাসা দিনে দিনেই আমার অন্য সকল ভালোবাসাকে ছাড়িয়ে যাচ্ছে। কোনো ভয় নেই, খুব ভালোবাসো। শুধু মা মা স্বরে দেশকে যারা ডাকাডাকি করে তারা চির শিশু। দেশ বৃদ্ধ শিশুদের মা নয়, দেশ অর্ধনারীশ্বর। মেয়ে পুরুষের মিলনে তার উপলব্ধি। এই মিলনকে নিস্তেজ করো না সংসার পিঁজরেই বেঁধে। কিন্তু তবে আপনি ওই যে উমা কালু, ভালোবাসার শুষ্ক রুদ্ররূপ ওরা সইতে পারবে কি করে? যে দাম্পত্যের ঘাটে ওদের সকল সাধনার অন্ত্যেষ্টি সৎকার, সময় থাকতে সেখানেই দুজনকে গঙ্গাযাত্রায় পাঠাচ্ছি। সে কথা থাক। শোনা গেল তোমার ঘরে ডাকাত ঢুকেছিল পরশু রাত্রে। হ্যাঁ, ঢুকেছিল। তোমার জুজুৎসু শিক্ষায় ফল পেয়েছিলে কি? আমার বিশ্বাস ডাকাতের কবজি দিয়েছি ভেঙে। মনটার ভিতর আহা উহু করে ওঠেনি। করতো, কিন্তু ভয় ছিল ও আমাকে অপমান করবে। ও যদি যন্ত্রণায় হার মানত আমি শেষ পর্যন্ত মোচড় দিতে পারতুম না। চিনতে পেরেছিলে সে কে? অন্ধকারে দেখতে পাইনি, যদি পেতে তাহলে জানতে। সে অনাদি। আহা, সে কি কথা! আমাদের অনাদি? সে যে ছেলে মানুষ। আমিই তাকে পাঠিয়েছিলুম। আপনি কেন এমন কাজ করলেন? তোমারও পরীক্ষা হলো, তারও। কি নিষ্ঠুর! ছিলুম নিজের ঘরে, তখনই হাট ঠিক করে দিয়েছি। তুমি নিজেকে মনে করো ব্যথা কাতর। বোঝাতে চেয়েছিলুম বিপদের মুখে কাতরতা স্বাভাবিক নয়। সেদিন তোমাকে বললুম ছাগলছানাটাকে পিস্তল করে মারতে, তুমি বললে কিছুতেই পারবে না। তোমার পিস্তুত বোন বাহাদুরি করে মারলে গুলি। যখন দেখলে জন্তুটা পা ভেঙে পড়ে গেল, কাঠিন্যের ভান করে হা হা করে হেসে উঠল। হিস্টেরিয়ার হাসি। সেদিন রাত্রিরে তার ঘুম হয়নি। কিন্তু তোমাকে যদি বাঘে খেয়ে আসতো আর তুমি যদি ভীতু না হতে, তাহলে তখনই তাকে মারতে, দ্বিধা করতে না। আমরা সেই বাঘটাকে মনের সামনে স্পষ্ট দেখছি। দয়ামায়া দিয়েছি বিসর্জন, নইলে নিজেকে সেন্টিমেন্টাল বলে ঘৃণা করতুম। শ্রীকৃষ্ণ অর্জুনকে এই কথাটাই বুঝিয়েছিলেন, নির্দয় হবে না, কিন্তু কর্তব্যের বেলা নির্মম হতে হবে। বুঝতে পেরেছ? পেরেছি। যদি বুঝে থাকো একটা প্রশ্ন করব, তুমি অতীনকে ভালোবাসো? কোনো উত্তর না দিয়ে এলা চুপ করে রইল। যদি কখনো সে আমাদের সকলকে বিপদে ফেলে, তাকে নিজের হাতে মারতে পারবে না? তার পক্ষে এতই অসম্ভব যে হাঁ বলতে আমার মুখে বাঁধবে না। যদিই সম্ভব হয়, মুখে যাই বলি না কেন, নিজেকে কি শেষ পর্যন্ত জানি? জানতেই হবে নিজেকে। সমস্ত নিদারুণ সম্ভাবনা প্রত্যহ কল্পনা করে নিজেকে প্রস্তুত রাখতে হবে। আমি নিশ্চিত বলছি, আপনি আমাকে ভুল করে বেছে নিয়েছেন। আমি নিশ্চিত জানি আমি ভুল করিনি। মাস্টারমশাই, দিন অতীনকে নিষ্কৃতি। আমি নিষ্কৃতি দেবার কে? ও বাঁধা পড়েছে নিজেরই সংকল্পের বন্ধনে। ওর মন থেকে দ্বিধা কোনো কালেই মিটবে না। রুচিতে ঘা লাগবে প্রতি মুহূর্তে।
তবু ওর আত্মসম্মান ওকে নিয়ে যাবে শেষ পর্যন্ত। লোক চিনতে আপনি কি কখনো ভুল করেন না? করি। অনেক মানুষ আছে যাদের স্বভাবে দুরকম বুননির কাজ, দুটোর মধ্যে মিল নেই, অথচ দুটোই সত্য। তারা নিজেকেও নিজে ভুল করে। ভারী গলায় আওয়াজ এলো, কি হে ভায়া, কানাই বুঝি, এসো এসো। সুপ্রিয় শ্রোতা, এই ছিল আজকের পর্বটি। পরবর্তী পর্বটি পেতে কথা মানবী ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে নিন। আর আমাদের কাজগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট এবং শেয়ার করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দেবার অনুরোধ রাখছি। আপনারা কিন্তু চাইলে আপনাদের পছন্দের উপন্যাস বা গল্পটি শুনতে কথা মানবীকে অনুরোধ জানাতে পারেন। আমাদের কমেন্ট বক্স আপনাদের জন্য সবসময় উন্মুক্ত রয়েছে। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, নিরাপদ থাকুন। নিজের জন্যে বাঁচুন, নিজের আপন মানুষদের জন্য বাঁচুন। অনেক অনেক শুভকামনা জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।